আপনি ক্রিকেট খেলতে নামছেন, আপনি তো জানেন না কি করে ব্যাটটা ধরতে হয়, কি করে খেলবেন? ব্যাট নিয়ে দাঁড়াতে দাঁড়াতে পিচটা এত পিচ্ছিল, দাঁড়াতে দাঁড়াতেই বল এসে বোল্ড করে দিয়ে চলে গেল। ব্যাটটা ধরতেই জানেন না ঠিক করে, হবে না। প্রথম দিনই আপনার মনে হবে বাবা ক্রিকেট খেলা ওটা আমার দ্বারা হলো না। এরকম আপনি ফুটবল খেলতে নামলেন, জানেনই না কিভাবে কিকটা ভালো করে মারতে হয়। আপনি একটুখানি বল নিয়ে এগোতে এগোতেই আরেকজন এসে বলটা কেড়ে নিয়ে চলে গেল, হলো না। স্বাভাবিকভাবে কি হলো, এগুলো সম্পর্কে একটা ভীতি জন্মে গেল। আমাদের শেয়ার বাজারে আমরা প্র্যাকটিক্যালি আমরা সেই জায়গাটাতেই ভুগে যাই। আমরা কিছু না জেনেই শেয়ার বাজারে নেমে পড়ি। কেউ একজন বলল, বা কোনো ব্যাংকে গেছেন, সেখানের একজন উচ্চপদস্থ কর্মচারী আপনার চেনা, তিনি বললেন একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নাও না, শেয়ারে ইনভেস্ট করো। আপনি কিছু না বুঝেই একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন, তারপরে কিছু ইনভেস্ট করলেন, কয়েকটাতে কিছু পয়সা অবশ্যই এলো, তারপরে দেখা গেল যেখানে যা ধরছেন তার তলাতেই পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই হয় কি, শেয়ার বাজার থেকে লস হয় বাবা, অ্যাভয়েড করে চল। আমিও যে পরিবার থেকে উঠেছি আমাকেও তাই বোঝানো হয়েছিল, কিন্তু আমি রাকেশ ঝুনঝুনওয়ালার নাম শুনলাম, আমি ওয়ারেন বাফের নাম শুনলাম, এরকম আরও অনেক মানুষের নাম শুনলাম যারা শেয়ার বাজারে অত্যন্ত অল্প পয়সা নিয়ে শুরু করে আজকে সব বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা কি করে করলেন, আমরা পারলাম না কেন? তো শেয়ার বাজারের মূল বিষয়টাই হচ্ছে, ওয়ারেন বাফের বক্তব্য অনুযায়ী 3টে শব্দ থাকে, রিড রিড অ্যান্ড রিড। শুধু পড়তে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। কখনোই শেয়ার বাজারকে আন্ডার এস্টিমেট করতে নেই। অর্থাৎ আমি সব জেনে গেছি, আমি আজকে অবধি জেনে গেলাম, কালকে থেকে আমি একদম ওয়েল ইকুইপড হয়ে আমি শেয়ার বাজারে নেমে পড়লাম, তা হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা ডায়নামিক প্রসেস। এই ডায়নামিক প্রসেসের পরে প্র্যাকটিস করতে করতে তারপরে শেয়ার বাজারে এন্ট্রি নিতে হয়, এবং অবশ্যই শেয়ার বাজার থেকে রোজগার করা যায়। তো অনেকেই প্রশ্ন করেন, স্যার আপনি যে ক্লাসগুলো করান, প্রায় 17, 18, 19 বছর হবে বোধহয়, তো 19 বছর ধরে যে ক্লাস করাচ্ছেন স্যার, ক্লাসের মধ্যে থাকছে কি? সেই কারণেই আজকে এই ভিডিওটা, যে কি জিনিসটাই আমি এখানে পড়াই। মূলত দুটো পার্টে আমি আগে প্রথমটাকে ভাঙি, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস জিনিসটা কি? ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে যে কোম্পানিটাকে আমি নেব বা যে কোম্পানিতে আমি ইনভেস্ট করব, তার ফিনান্সিয়াল হেলথটা কি আছে। অর্থাৎ ওয়ারেন বাফের বক্তব্য অনুযায়ী আমি যদি ধরি, আমি সেই কোম্পানিটাকে নিয়ে রাত্রিবেলা ঘুমোতে পারবো তো? অর্থাৎ আমি যে কোম্পানিতে ইনভেস্টমেন্টটা করছি সেই কোম্পানিটা ঠিক আছে কি, অর্থাৎ তার ফিনান্সিয়াল হেলথটা ঠিক আছে তো, সেইটা বোঝার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, বিভিন্ন রেশিও বুঝে নিতে হবে আমাদেরকে আতশ কাচ দিয়ে, যে কোম্পানির কোথায় গলতি আছে, সেটাকে কিভাবে শুধরোচ্ছে, টার্ন অ্যারাউন্ড কোম্পানি কারা, আজকে যে ছোট কোম্পানি আগামী দিনে কি সে বড় হতে পারে, কিংবা আজকে যে বড় কোম্পানি তার অবস্থানটা কি, সে আগামী দিনে আবার ছোট হয়ে যাবে না তো? এই সব বিষয়গুলো ডিটেলসে পড়াশোনাটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। সমস্ত কিছুর দরকার নেই, যতটুকু দরকার একটা কোম্পানিকে চিনতে হলে সেটুকু আমি পড়াবো। এরপরে চলে আসছি টেকনিক্যাল অ্যানালিসিস। এটা একেবারে ইনডেপথে, একেবারে প্রথমে শুরু থেকে একেবারে শেষ অবধি আমার নিজস্ব যে ডেভেলপমেন্ট আছে রিভার্সাল কনসেপ্ট ট্রেডিংয়ের ওপরে, সেটাও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। টেকনিক্যাল অ্যানালিসিস পড়াশোনাটা কি জিনিস? বেসিক্যালি দেখুন, একটা স্টক প্রাইস মুভমেন্টটা কিভাবে হয়। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা শেয়ারের প্রাইস দাঁড়িয়ে আছে, আপনি সেটাকে কিনবেন না বেচবেন না হোল্ড করবেন, এই যে ডিসিশনটা কিন্তু মূলত প্রাইস মেকানিজমের উপর নির্ভর করে। অর্থাৎ এখান থেকে প্রাইসটা কোন দিকে যাবে, যদি ওপর দিকে যায় তাহলে অবশ্যই কিনবো, যদি নিচের দিকে যায় বেচবো, এবং যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে হোল্ড করবো। স্বাভাবিকভাবেই 3টে জিনিস 3টে জায়গায় আপনাকে বোঝাবে।
সেটার জন্য মূলত পড়াশোনাটাকে এরকমভাবে আমরা ভাগ করি। একটা হচ্ছে চার্ট অ্যানালিসিস। চার্ট অ্যানালিসিসের মধ্যে দুটো পোর্শন থাকে, একটা রিভার্সাল, একটা কন্টিনিউয়েশন। অর্থাৎ একটা প্রাইস স্টক উপরের দিকে যাচ্ছে, সে রিভার্স করে নিচের দিকে এলো, বা একটা প্রাইস স্টক সে নিচের দিকে যাচ্ছে, রিভার্স করে সে উপর দিকে গেল। বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্নস আছে যেগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারি যে এইবার এই স্টকটা কিন্তু নিচ থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে, অর্থাৎ রিভার্সাল হবে। এখানেই মজা, যদি রিভার্সালটা বুঝে নেওয়া যায় তাহলে সঠিকভাবে সঠিক সময়ে রোজগারটা কিন্তু তৈরি করা যায়। আরেকটা থাকছে কন্টিনিউয়েশন, অর্থাৎ একটা প্রাইস এগোচ্ছে, দাঁড়ালো, আবার ওই ট্রেন্ডটাকেই কন্টিনিউ করবে, অর্থাৎ সে আবার উপর দিকে যাবে। একটা স্টকের প্রাইস নামছে, দাঁড়ালো, আবার সে নিচের দিকে যাবে। যদি এটুকু বোঝা যায় তাহলে তো সেই জায়গাটাতে তো প্রফিট করা যাবে। ঠিক এর উপরে এমফ্যাসিস দিয়েই কিন্তু চার্ট অ্যানালিসিসের সম্পূর্ণ জায়গাটা একেবারে হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আপনাদেরকে টাস্ক দেওয়া হয়, বিভিন্ন ধরনের চার্ট নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্নস আপনাদেরকে বার করতে দেওয়া হয়, সেগুলো আবার আপনারা ফিডব্যাক দেন আমাকে, আমি সেই অনুযায়ী সেগুলোকে নিয়ে আলোচনা করি। এরপরেই আসি জাপানিজ ক্যান্ডেলস্টিক। সেখানেও দুটো পোর্শন থাকে, একটা রিভার্সাল, একটা কন্টিনিউয়েশন। অর্থাৎ কোন ক্যান্ডেলস্টিক দেখে আমরা রিভার্সাল বুঝবো, কোন ক্যান্ডেলস্টিক দেখে আমরা কন্টিনিউয়েশন বুঝবো। যদি সেটা বুঝে নেওয়া যায় তাহলে তার সঙ্গে চার্ট অ্যানালিসিস চার্টের সাথে একসাথে মিলিয়ে দিলেই কেল্লা ফতে। দুটো একসাথে আপনাদের সঙ্গে একই জিনিস যদি বোঝাতে পারে এবং সেখানেই আপনারা যদি এন্ট্রি নেন, অসুবিধা নেই। আছে অসুবিধা হচ্ছে তারপরে আরেকটা পোর্শনও আছে, সেটাকে আমরা বলি টেকনিক্যাল ইন্ডিকেটার্স। আপনারা অনেকেই নাম শুনেছেন, এমএসিডির নাম শুনেছেন, আরএসআই এর নাম শুনেছেন, স্টকিস্টিক্সের নাম শুনেছেন। আমি ম্যাক্সিমামটা একটা এমফাসিস দিই হচ্ছে এডিএক্স এর উপরে। এডিএক্স মানে অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স। পার্টিকুলার একটা স্টক বা ইন্ডেক্স সে মুভমেন্ট করবে কিনা, করলে কতটা করবে, কত তাড়াতাড়ি করবে, তার মধ্যে কত দম আছে, সেটা কিন্তু কমপ্লিটলি বোঝায় ওই এডিএক্সটা। এডিএক্স আমার কাছে একটা খুব ভাইটাল ইন্ডিকেটার। আমার ছাত্রছাত্রীরা এডিএক্স নিয়েই পড়াশোনা করেন ম্যাক্সিমাম সময়। তো এডিএক্স জিনিসটাকে ভালো করে বুঝে নিয়ে এই ডাইরেকশন, অর্থাৎ একটা পজিটিভ ডিরেকশন, একটা নেগেটিভ ডিরেকশন, দুটো ডিরেকশন কিভাবে কাজ করে, কিভাবে এডিএক্স মুভিংয়ের সাথে আরএসআইকে আমরা মেলাতে পারি, কিভাবে তার সঙ্গে আমরা এমএসিডিকেও একসঙ্গে ক্লাব করতে পারি, তার সঙ্গে দুটো পোর্শন, একটা হচ্ছে চার্ট অ্যানালিসিস, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস, এগুলোকে যোগ করে অবশেষে একটা ডিসিশন যে না, এবারে স্টকটা কিন্তু মুভমেন্ট করবে। মুভমেন্ট 3-4 ধরনের করতে পারে। কোনোটা উইকলি করতে পারে, কোনোটা 3-4 দিনের সুইংয়ে করতে পারে, কোনটা কালকেই করতে পারে, কোনোটা আবার ইন্ট্রাডেতেও করতে পারে। এই জিনিসগুলো আলাদা 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 করে আপনাদের কাছে নিয়ে আসা, অর্থাৎ কোন প্যারামিটারগুলোকে বেস করলে আপনারা ইন্ট্রাডেতে মুভমেন্ট রাখতে পারবেন, আপনারা সুইংয়ে রাখতে পারবেন, আপনারা উইকলি রাখতে পারবেন, মান্থলি রাখতে পারবেন। মান্থলি একটা গ্রোথ ট্র্যাজেক্টরিতে কতটা আপনাদের প্রফিটের সম্ভাবনা তৈরি করবে, কত তাড়াতাড়ি স্টকটা মুভমেন্ট করবে। দুটো একই ধরনের স্টক তো দুভাবে দৌড়াবে, ব্রিটানিয়া যা দৌড়াবে, ম্যারিকুকি তাই দৌড়াবে, দুটোই তো বিস্কুট তৈরি করে। সেটাকে চিনে নেওয়া, কোনটা কিভাবে যাবে, এই সমস্ত জিনিসগুলোকে একসাথে কমপ্লিট করে আমরা চলে আসি আরেকটা খুব ডেঞ্জারাস জিনিসে, যেটার উপর নির্ভর করে বাজার, সেটা হচ্ছে ভোলাটাইলিটি। অর্থাৎ মার্কেট ভোলাটাইলিটিটাকে আমরা কিভাবে জাজমেন্ট দেব। কারণ ভোলাটাইল বাজার সবসময় আমরা চাই মার্কেটে মুভমেন্ট হোক, সামনে হোক, পেছনে হোক, যেখানেই হোক, ভোলাটাইল হোক। তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিউচার অপশানের গল্পও থাকে। ফিউচার অপশন খুব সামান্য গল্পই এর মধ্যে থাকে। টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্টে ফিউচার অপশনের খুব সামান্য একটা অংশ এর মধ্যে কভার করা থাকে, কিছু সম্যক ধারণা দিয়ে দেওয়া হয়। টোটাল 14টা সপ্তাহের ক্লাস। 14টা সপ্তাহের ক্লাসের পরে আপনি নিজের থেকে একটা কল ডেভেলপ করতে পারবেন। কোনো কারো কাছ থেকে যদি আপনি কল নেন তাহলে সে কিভাবে কলটা দিচ্ছে, কেন এই কলটা আসছে, সেই লজিকটা কি। আমাকে ছাত্ররা জিজ্ঞেস করেন, স্যার টেকনিক্যালটা পড়ে কি হবে। টেকনিক্যালটা পড়ে এটাই হবে, একটা অন্ধকার ঘরে আপনি কিচ্ছু জানেন না, নাথিং, আপনাকে ঢুকতে দেওয়া হয়েছে,
অন্তত একটা টর্চ লাইট যদি থাকতো তাহলে তো অন্তত দেখে নিতে পারতেন যে ঘরের কোথায় কি আছে। তাহলে তো টুকটুক 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 করে কিছুটা তো নিজের মতো করে নিতে পারতেন। শেয়ার বাজার হচ্ছে ঠিক এরকম একটা জায়গা। টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছাড়া শেয়ার বাজারে কিছু করা যাবে না। সেটারই ক্লাস করানো হয়। আপনারা আগ্রহী থাকলে অবশ্যই ক্লাস করুন। ব্যাচ একটার পর একটা ব্যাচ চলছে, অনলাইনেই চলছে। অনলাইনে অনেকে ভাবছেন যে অফলাইনটা হোক স্যার, তখন আসবো। অনলাইনই চলছে। অনলাইন আপাতত, অফলাইনের তো সম্ভাবনাটা খুবই ক্ষীণ মনে হচ্ছে। তো অনলাইন ক্লাসে আপনারা জয়েন করুন, আপনাদের সাথে দেখা হোক, সবাই মিলে একটা পরিবারের মতো থাকি। ভালো থাকবেন সকলে। নমস্কার।